This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল কংগ্রেসের কাজিয়া, সেই কাজিয়া এবার রাস্তায় নেমে আসলো। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানায় দলেরই মহিলা সাংসদ সহ ৩ জন সাংসদ। দিদি বললে ইস্তফা দেব, কিন্তু অপমান অসভ্যতা বরদাস্ত করব না, ঠিক এভাবেই ক্ষোভ উগরে দিয়েছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শোনাবো তার বক্তব্য। ভাই, আমি 40 বছর রাজনীতি করছি, কংগ্রেস, সিপিএম, বিজেপির বিরুদ্ধে লড়ে এসেছি আমি। আপনারা দেখছেন কিভাবে আমি পার্লামেন্টে লড়ি। আমি শুধু আদানি আর মোদির বিরুদ্ধে লড়ি না, আমি সবাইকার বিরুদ্ধে লড়ি। সেই মহিলার আর কোনো ইস্যু নেই মহিলা এমপির, একটি আদানি আর একটা নরেন্দ্র মোদী। আমাকে বলছে অ্যারেস্ট করো। আর এরা কারা? যাদের জীবনে কোনোদিন কোনো কন্ট্রিবিউশন নেই সিপিএম এর রাজনীতিতে। 2009-এর পর এসছে। কেউ তো একজন কংগ্রেসের কোনো মহিলা এমপি তো কংগ্রেসের কোনো এক বড় নেতার বান্ধবী বলে রাজনীতিতে ঢুকে গেছিল জেলাতে। এদের সব ব্যাকগ্রাউন্ড এখানে। তো ন্যাচারালি আই ওয়াজ অ্যানয়েড। ভাই, আমি কেন এটা মানবো? আমি আমার মতো একজন লোককে বলছি জেলে ঢোকাও। আবার আমি বলছি আমি কোটায় আসা লোক নই, আমি 2011 পরে এসে রাজনীতি করা লোক নই। দল যেদিন বলবে ছেড়ে দিয়ে চলে যাব, কিন্তু এইসব অসভ্য মহিলা এমপিকে সহ্য করব না। দিদি একবার বলুক, আমি এক্ষুনি রিজাইন করে বেরিয়ে চলে যাব। আমার বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, যারা করছে তাদের বিরুদ্ধে অ্যালিগেশন রয়েছে। পার্টিকে লজ্জায় ফেলেছে। একটা কথা মমতাদি যদি বলে খুবই অন্যায় করেছে, আমি রিজাইন করে চলে যাব, রাজনীতি ছেড়ে চলে যাব, আমার রাজনীতি করতে হবে এমন কোনো মানে নেই। কিন্তু এই অসভ্য এমপি আমি সহ্য করব না। রাজনীতি আমার ব্রেড অ্যান্ড বাটার নয়। একটা সেশন আসবো না, দেখে নেবে তৃণমূল কংগ্রেসের পারফরমেন্স কি পার্লামেন্টে। করে ডাকলে তো হবে না। মোদি মুর্দাবাদ, মোদি মুর্দাবাদ ওদের করলে হয় না। আপনারা শুনলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি সাংবাদিক বৈঠক করে ঠিক কিভাবে কি বললেন। এই মুহূর্তে আমার সঙ্গে আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায় রয়েছেন। রাজা, দুই একটা বিষয় খুব বাস্তব বলে মনে হলো আশেপাশে অনেক কিছু দেখে। তুমি দীর্ঘদিন সাংবাদিকতা করছো, উনিও দীর্ঘদিনের রাজনীতিবিদ, ওনার উত্থানও অনেকে জানেন, কিভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উত্থান রাজনীতিতে। আমি একটা বিষয় জানতে চাইবো, উনি বলছেন যে এটা আমার ব্রেড অ্যান্ড বাটার নয়, যখন চাইলে যখন বললে চলে যাব। এই যে চলে যাওয়ার অপশন আছে বলেই কি উনি সবাইকে বিরোধিতা মনে করছেন? উনি বলছেন যে আমি সবার বিরুদ্ধে বিরোধিতা করেছি, সেই সবাইটা কি নিজের দলের ইম্পর্টেন্ট পার্সোনালিটিরাও হয়ে গেল? উনি খেয়াল করলেন না? তার কারণ কি যে কোনো সময় উনি বললেই চলে যাবেন, ব্রেড অ্যান্ড বাটার নয় বলে? কি মনে হচ্ছে? দেখো, কোনো দলে যদি কেউ অসম্মানিত বোধ করেন তাহলে তার এমনিতে চলে যাওয়াটাই হচ্ছে সব থেকে ন্যাচারাল উপায়। কিন্তু আমরা যেটা দেখি, মানে অবাক হয়ে বলছি না, এটা অবাক না হয়েই বলছি, যে চলে যাব এবং আমার হাতে বিকল্প আছে, এটা অনেকেই বলেন, কিন্তু চলে কেউ যান না আলটিমেটলি। তার কারণ রাজনীতি এবং ক্ষমতার যে মোহ এবং নেশা, এই নেশা একবার লাগলে কাঁঠালের আঠার মতো, আরও কঠিন অ্যাডেসিভের মতো, এটা চিপকে গেলে সেখান থেকে বেরিয়ে আসা এত সহজ নয়। আমি গোদা বাংলায় বললাম। এবার দেখো, এই যে পুরো বিষয়টা, এগুলো জানাজানি হলো বিরোধীদের মাধ্যমে। অমিত পালব্য কি করে তৃণমূলের ইন্টারনাল গ্রুপে কি কথাবার্তা হচ্ছে জানতে পারছেন, সেটা আরও বেশি কনসার্নের তৃণমূলের কাছে হওয়া উচিত। কেউ না কেউ তো শেয়ার করেছেন। অমিত পালব্যর হাতে এমন কোনো টেকনোলজি আছে কি, যে টেকনোলজি দিয়ে তিনি এই যে চ্যাট দুর্গ সেটা ভেদ করে সেগুলো বের করে আনলেন? আবার তার ল্যাঙ্গুয়েজ কি? এক মহিলা সাংসদ, আমরা নাম জানি না, তাকে কল্যাণবাবু লিখছেন, আই রিচ কলকাতা, আমি কলকাতা পৌঁছে গেছি, সেন্ড ইয়োর বিএসএফ অ্যান্ড দিল্লি পুলিশ টু অ্যারেস্ট মি। তোমার বিএসএফ বা আপনার বিএসএফ এবং দিল্লি পুলিশকে আমার কাছে পাঠান আমাকে গ্রেফতার করার জন্য। ইয়োর হোম মিনিস্ট্রিজ কানেকশন ইজ ভেরি স্ট্রং। মানে ঝাঁপি খুললে অনেক কিছু বেরোচ্ছে। আপনার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যোগাযোগ তো খুব ভালো। মিনিস্ট্রি বলা হচ্ছে, কিন্তু এটা রাজ্যের কথা নয়। ইন্টারন্যাশনাল গ্রেট লেডি, এইটা একজন সাংসদ যার বয়স 68 বছর, কল্যাণ ব্যানার্জি, তিনি এই দলের এক মহিলা সাংসদকে লিখছেন। আমি জাস্ট দেখালাম, আমি কোনো ব্যাখ্যায় যাব না। দর্শক আমাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান, তারা বুঝে নেবেন। আর একটা চ্যাট, এটা হচ্ছে কীর্তি আজাদ লিখছেন, এটা গ্রুপে লেখালেখি হচ্ছে। কীর্তি আজাদ কল্যাণবাবুকে লিখছেন, টেক ইট ইজি কল্যাণ। আমরা একটা ঠান্ডা পানীয়ের বিজ্ঞাপনে বলতাম টেক ইট ইজি, টেক ইট ইন ইওর ওন স্ট্রাইড, সেই সব টেক ইট ইজি কল্যাণ। ইউ হ্যাভ হ্যাড ওয়ান টু মেনি, মানে তুমি অনেক কিছু করে ফেলেছো।
মানে তুমি খুব বাড়াবাড়ি করেছো। ডোন্ট অ্যাক্ট লাইক আ জুভেনাইল ডেলিনকুয়েন্ট। বাচ্চাদের মতো আচরণ করো না। ইউ হ্যাভ বিন এন্ট্রাস্টেড উইথ আ ভেরি সিরিয়াস রেসপন্সিবিলিটি বাই দিদি। দিদি তোমাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, মানে মুখ্য সচেতকে। এগুলো গেল হচ্ছে চ্যাটের ল্যাঙ্গুয়েজ। প্রথম কনসার্ন হচ্ছে এটা বিজেপির যিনি আইটি সেলের মাথা বলে সবাই জানে, তিনি পেয়ে গেলেন কি করে? তাহলে তো ডালমে কুচ কালা হ্যাঁ, ভেতরের লোক দিয়েছে, আদারওয়াইজ এমন কোনো টেকনোলজি নেই যেটা দিয়ে চ্যাট ভেদ করা যাবে, বা থাকলেও আমি জানি না, এই ক্ষেত্রে আমি লেম্যান হতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে যাদেরকে এখানে আবার সৌগতবাবুর বাইটও আমরা দেখাবো, সৌগতবাবুকে উদ্দেশ্য করে তিনি কি বলেছেন। একটা জিনিস কিন্তু বোঝা গেল, ইন অ্যাবসেন্স অফ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সিন্স পার্লামেন্টের ভেতরে লোকসভায় কল্যাণ ব্যানার্জি সব থেকে বেশি ভোকাল এবং রাজ্য সরকার এখন মামলায় মামলায় জর্জরিত, মমতা বন্দ্যোপাধ্যায়কে তাকে বিভিন্ন মামলার প্যানেলে উকিল হিসেবে রাখতেই হয়, ফলে কল্যাণবাবু কিন্তু সেই অপরচুনিটিটা নেন। দ্বিতীয় কথা, নেন, অপরচুনিটি নেন, খারাপ ভালো আমি কিন্তু ভ্যালু জাজমেন্ট করছি না, আমি কারোর বিপক্ষে বা পক্ষে বলছি না, আমার কাজ সেটা নয়। কিন্তু আমি বলছি কল্যাণবাবু এই যে বারবার বলেন, তার কারণ কালকেও মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসির রিভিউ পিটিশনের জন্য যে প্যানেল হবে বলেছেন, তাতে কল্যাণবাবুর নাম করেছেন দেশের তাবর তাবর বড় উকিলদের সঙ্গে। ফলে এটা কল্যাণবাবুর কোথাও একটা ইগো বুস্ট করে দেয়। এটা আমার ক্ষেত্রে হলে আমার ক্ষেত্রেও হবে, সাধারণ হিউম্যান নেচার, প্রথম কথা। দ্বিতীয় কথা, দেখো আর একটা ব্যাপার আছে এখানে, সেটা হচ্ছে ইন অ্যাবসেন্স অফ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচেতক, তিনি পরবর্তীকালে যদি আবার ভোটে যেতেন পার্লামেন্টারি পার্টির নেতা হবেন কিনা, হতে পারে সুদীপ সেই অ্যাসপিরেশনও তার মনের মধ্যে, কল্যাণবাবুর মনের মধ্যে আছে। আমরা তো কেউ মানে কারুর ভেতরে কি আছে জানতে পারবো না, কিন্তু হতে পারে। আমি বলছি রাজনীতি যেহেতু সম্ভাবনার ব্যাপার, একেবারে সেই সম্ভাবনাময় দিকগুলো এখন উকি মারছে। আমি আসছি তোমার কাছে রাজা। পাশাপাশি এই মহিলা সাংসদের পাশাপাশি সতীর্থ সৌগত রায়কেও তীব্র আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নারদার চোর সাংসদ বলেছেন সৌগত রায়কে। সৌগতর জন্যই তৃণমূলের ভাবমূর্তি নষ্ট হয়েছে, ঠিক এভাবেই বেলাগাম আক্রমণ করেছেন শ্রীরামপুরের সাংসদ। কি বলেছেন তিনি এক্স্যাক্টলি এই বিষয়, সৌগত রায়ের বিষয়, এবার সেটা শোনাবো। কোন পাওয়ারটা অপব্যবহার করেছে সেটা সৌগত রায়কে তো বলতে হবে। কোন পাওয়ারটা অপব্যবহার করেছে সেটা তো সৌগত রায়কে বলতে হবে। সৌগত রায়কে তো শোনো, আমাদের দলের দিদির ছাড়া দিদি যা বলে তাই হয়। দিদি যা বলেছে সেই অনুযায়ী আমি বলেছি। দলের ভাবমূর্তি অনেক কারণে নষ্ট হয়, সৌগত রায়ের জন্য তো নষ্ট হয়েছে। সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি, নারদার টাকা খাওয়ার জন্য সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি। এই তো কালে একটা ভিডিও এসছে, তাতে বসে বসে সিগারেট খাচ্ছে একটা মিটিংয়ে, তার জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়নি। সৌগত রায়ের জন্য অনেক ভাবমূর্তি নষ্ট হয়েছে। সেদিন তো সৌগত রায় পালিয়ে যেত গো। 2016, 17, 18 কথা ভাবো না, যখন চোর 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 করতো, নারদার একটা যাদের নামে হয়েছে তার একটা এমপি বসে থাকতো, সেই তো আমাকে বসে বসে শুনতে হয়েছে। ভাবমূর্তি নষ্ট তো সৌগত রায়রাই করেছে নারদার থেকে। আর সৌগত রায় সেদিনকেই আমাকে লাউঞ্জে বসে বসে কি বলেছে তো, ওর খুব অন্যায় এগুলো, একটা সিগনেচার নিয়ে এত বড় বড় কথাবার্তা। সৌগত রায়ের কোনো ক্যারেক্টার আছে নাকি? এখানে এক কথা বলে ওখানে আরেক কথা বলে। সৌগত রায়ের ক্যারেক্টারটাই হচ্ছে এর পিছনে লাগা ওর পিছনে লাগা, একবার একে ওখানে লাগিয়ে দেখ, ওখানে লাগিয়ে দেখ, বলো লেখো। সৌগত রায় কোনোদিন 2001 থেকে আমাকে পছন্দ করেনি। প্রিয়রঞ্জন দাসমুন্সির লোক ছিল এরা। এদের মমতা ব্যানার্জিকে গালাগাল দিলে এদের গায়ে লাগে না। এখনো যদি প্রিয় রায় গালাগাল দাও ওদের গায়ে লাগবে সৌগত রায়। ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, ওর জন্য তো ভাবমূর্তি আগে ক্ষুণ্ণ হয়েছে। নারদার চোর, টাকা তো নিয়েছে। এসব শোনার পর সৌগত রায় তিনি কি বললেন সেটাও জানা দরকার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মুখ্য সচেতক মানে চিফ হুইপের পদ থেকে সরানোর দাবি করছেন সৌগত রায়। বিজেপি উস্কানি দিচ্ছে, উনি বিজেপির থেকে কমিশন খেয়েছেন, ঠিক এভাবেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আবার পাল্টা বক্তব্য রাখলেন সৌগত রায়। দমদমের সাংসদের দাবি, নারদা কাণ্ডে তাঁর বিরুদ্ধে কোনো চার্জশিট সিবিআই দেয়নি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একজন ব্যর্থ আইনজীবী বলে কটাক্ষ করলেন। কল্যাণের জন্যই দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে পাল্টা অভিযোগ করলেন সৌগত রায়। তিনি কি বলেছেন এবার সেটা শোনাবো। যদি কল্যাণ ব্যক্তিগতভাবে আমার নামে না বলতো তাহলে আমি কিছুই বলতাম না, আমি বলিও নি। এই যে কল্যাণ ওয়াকফের জেপিসির কমিটিতে বোতল ছুঁড়ে মারতে গেল চেয়ারম্যানকে, সেটা নিয়েও বলিনি। আমরা জনপ্রতিনিধি, আমাদের একটা ডিগনিটি এবং
ভদ্রতা রক্ষা করা উচিত। কল্যাণ কি বললো না বললো তাতে আমার কিছু আসা যায় না। আমি মনে করি ও একটা ব্যর্থ আইনজীবী। কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন ব্যানার্জি সবার বিরুদ্ধে সিবিআই নারদার মামলা করেছিল, কিন্তু সেটা অনেক বছর হয়েছে, আজ পর্যন্ত সিবিআই কোনো চার্জশিট দেয়নি। তার ফলে কল্যাণ নারদার চোর বলে শুধু আমাদের আক্রমণ করেনি, পার্টিরও ক্ষতি করেছে এবং নিজের আইনের জ্ঞানের অভাব পরিষ্কার করেছে। দুর্মুখ অনিয়ন্ত্রিত একজন মানুষ হিসেবে কল্যাণের মধ্যেই একটা সুনাম অর্জন করেছে। কিন্তু আমি মনে করি কল্যাণকে সরিয়ে দেওয়া উচিত চিফ হুইপ থেকে। একজন লোকও তৃণমূলের এমপিদের মধ্যে পাওয়া যাবে না যে কল্যাণের পক্ষে, একজনও পাওয়া যাবে না। এখন ওকে সরানোর ব্যাপারে মমতা ব্যানার্জি যা সিদ্ধান্ত নেবেন আমরা তাই মেনে চলবে। আমি খুব দুঃখিত যে আমরা ভালোভাবে লড়ছিলাম, কিন্তু এই কল্যাণের ইনটেম্পারেট বিহেভিয়ারের জন্য আমাদের দলের সম্মান ক্ষুণ্ণ হলো। আমি আরো একবার যাবো আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন। রাজা, সৌগতবাবুর বক্তব্যের লাস্ট পার্টটুকু যদি আমি ধরি, যে আমরা অত্যন্ত দুঃখিত, আমরা খুব ভালোভাবে লড়ছিলাম, এই সমস্ত কল্যাণদের নানাবিধ মন্তব্যের জন্য দল আবার ফাপড়ে পড়বে। একই দল কতটা ফাপড়ে পড়ে আছে বলার অপেক্ষা রাখে না। 26-এর নির্বাচন পাখির চোখ, তার আগে দলে একে অপরের বিরুদ্ধে এভাবে আক্রমণ, তুমি কিছুক্ষণ আগে বলছিলে না টেক ইট ইজি, সেইটা কি ক্যান ইট বি টেকেন ইজিলি বাই দ্য তৃণমূল সুপ্রিমো? এটা কি অতটাই সহজে নেওয়া যাবে এই মুহূর্তে? এটা পুরোটাই অনেকটা সমস্যায় ফেলে দিল না, কি মনে হয়? শুভজিৎ, সেটা আমি বলতে পারবো না যে এটা তৃণমূলকে কতটা সমস্যায় ফেললো, কারণ এটা যে প্রথম হচ্ছে, এটা সিজনাল ফাইটের মতো। এর আগে যখন তাপস রায় দলে ছিলেন তখন তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে নিশানা করে বলেছিলেন, তোমার মতো আমি জেল খাটা আসামি নই। ফলে তিনি লোকসভার দলনেতা এবং মোস্ট রেসপেক্টেড লিডার ইন তৃণমূল কংগ্রেস, অন্তত পদমর্যাদা অনুযায়ী। এইবার তুমি দেখো, আমি এই কারণেই সিজনাল ফাইট বলছি, তার কারণ অনেক সময় অনেক বিরোধীরা বলেন এটা স্ট্র্যাটেজিও হতে পারে বড় ইস্যু থেকে নজর ঘোরানো। কিন্তু এই চ্যাটটা দেখে আমার যেটা এখন মনে হচ্ছে যে এই যদি স্ট্র্যাটেজি হবে তাহলে এগুলোকে এই চ্যাটগুলো করার কোন প্রয়োজনীয়তা ছিল? তার মানে সামথিং হ্যাজ অরিজিনেটেড, কিছু একটা হয়েছিল, তারপরে দল কৌশলগতভাবে লড়ছে কিনা সেটা বলতে পারবো না। আর দ্বিতীয় কথা, 77 বছর বয়সে সৌগত রায় এমন কোনো রাজনীতির ঘাট নেই যে ঘাটের তিনি জল খাননি। তাকে দলেরই একজন জুনিয়র বলতে যিনি বলছেন তার বয়স 68, কিন্তু তার থেকে তো জুনিয়র, তাকে শুনতে হচ্ছে উনি নারদার চোর। এর থেকে বড় বিড়ম্বনা কোনো রাজনৈতিক জীবনের সায়ান্নে এসে আর বড় হতে পারে না। কারো পক্ষে না গিয়ে, কারো বিপক্ষে না গিয়ে এই কথাটা বললাম। তৃণমূল চোর বলে যে ট্যাগলাইনটা বিরোধীরা দিয়েছে, তাতে যেন কোথাও দলের অন্দর থেকে শিলমোহর পড়ে যাচ্ছে এবং ধর্ম সংকটে মমতা। অ্যাবসলিউটলি এটাই এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাজা, তুমি আরো একবার উল্লেখ করলে যে হ্যাঁ, যেটা এতদিন ধরে বিরোধীরা বলতো সেটা দলের অভ্যন্তরে যদি অনুরণিত হয় তাহলে সেইটার অনুরণন, সেটা রিভারবিরেশন কতদূর কিভাবে যেতে পারে নিঃসন্দেহে বিড়ম্বনা বাড়াবে বলার অপেক্ষা রাখে না। কিন্তু কিভাবে তৃণমূল সুপ্রিমো বিষয়টা হ্যান্ডেল করেন এই সময় দাঁড়িয়ে সেটা সময় বলবে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই রাজা। কিন্তু তৃণমূলে এই যে গৃহযুদ্ধ, কল্যাণের নিশানায় কীর্তি আজাদ, সৌগত সহ 3 সাংসদ, বাইরে থেকে এসেছে একজন আমাদের এমপি, ভিডিও করে বাইরে ছেড়ে দিয়েছেন, একথা বলেছেন তিনি। শুধু তাই নয়, চিত্তরঞ্জন পার্কের একটা মিষ্টির দোকান সংসদের ক্যান্টিনে খুলতে কয়েকজন সাংসদের সই সংগ্রহ করেছিলেন, তার বিরোধিতা করেছিলাম বলে আমার বিরুদ্ধে এত রাগ, ঠিক এইভাবে আক্রমণ করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই পার্টটা এবার শোনাবো। আমাদেরই একজন এমপি যে বাইরে থেকে এসছে, আমাদের প্রদেশের নয়, সেই বাইরের প্রদেশের এমপি, সে ভিডিওটা করে বাজারে ছেড়ে দিয়েছে। কীর্তি আজাদ কয়েকজন মহিলা এমপি এবং 2-4 জন মেল এমপি একটা চিঠিতে সিগনেচার নিয়েছিল। সিগনেচারটা নেওয়ার পর সিগনেচারটা বলেছিল চিঠিতে অ্যাড্রেস টু দি স্পিকার, সেইখানে লিখেছিল যে চিত্তরঞ্জন সন্দেশ একটা দোকান আছে না চিত্তরঞ্জন পার্কে, তার একটা কাউন্টার পার্লামেন্টের ক্যান্টিনে খোলাও। যে মুহূর্তে আমি জানতে পেরেছি সঙ্গে সঙ্গে আমি বিরোধিতা করেছি, না এটা হতে পারে না। পার্টি না অন্য কথা, পার্টির উইদাউট কনসেন্ট কে দোকান খুলবে
এটা কি করে হয়? আর আমরা তৃণমূল কংগ্রেস প্রাইভেট ব্যবসাতে কখনো আমরা ইন্টারেস্টেড নই। তখন সে আমাকে বলে না এটা তো আমাদের প্রাইভেট ম্যাটার। আমরা নো, ইট ইজ নট এ প্রাইভেট ম্যাটার। এমপি হয়ে এসে জিতে এসছো তৃণমূলের পার্টির সিম্বলে, এখানে সিগনেচার কালেকশন করছো এমপিদের, ইট ইজ নট এ প্রাইভেট ম্যাটার। চিঠি জমা দিতে পারেনি, ন্যাচারালি রাগ তো আমার উপর জন্মেইছে। কে জানে কোথায় কার কি কথাবার্তা হয়েছিল। গোটা বিষয়টা বিজেপি সিপিএম মানে বিরোধীরা কিভাবে দেখছে সেটাও জানা দরকার। বিজেপি নেতা শঙ্কর ঘোষ কি বলছেন আপনাদের শোনাবো। সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন। নর্দমার আবর্জনার থেকেও খারাপ এই কল্যাণ কি ব্যানার্জি না কি, নামের একেবারে বিপরীত তার চেহারা। আর আমরা পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে আমাদেরকেও ভাবতে হবে যে আমরা কতখানি অপদার্থ যে এই লোকগুলোকে আমরা এমপি হিসাবে পাঠাই। এই লোকগুলো কি আমাদের মান সম্মান বাড়ায় না কমায়? একজন মহিলাকে যে ভাষায় উনি আক্রমণ করেছেন নিজের দলের মহিলাকে, তারপরে বুঝতে বাকি থাকে যে উনি অন্য দলের মহিলা বা সাধারণ মহিলাদের কি চোখে দেখে। এবং সুযোগ সময় পেলে আমার তো মনে হয় উনি ওনার দলের নেত্রী সম্পর্কেও কি ধরনের ভাষা ব্যবহার করে পরবর্তীকালে এই ভিডিও চলে আসতে পারে। কালচারটাই আপনারা যেটা বেনজির দেখছেন এটা তৃণমূল দলের ভেতরে এবং তৃণমূলের কর্মী সংসদ সকলের কাছে এটা খুব স্বাভাবিক। তাই যে সমস্ত চ্যাট বেরিয়েছে বললেন এটা ওদের পক্ষে খুব স্বাভাবিক, কেন ওরা গোটা রাজনৈতিক কালচারটাকে ওই পর্যায়ে নামিয়ে নিয়ে যেতে চাইছে, সেই জন্য এসব হচ্ছে। দুজন সাংসদ তো একই কালচারের মধ্যে আছেন না, সেই একই পলিটিক্যাল কালচার থাকলে পরে তখন দুজনের একে অপরের বিরুদ্ধে ওই ভাষা ওই আচরণ সেটা তারা করে খুব উল্লসিত বোধ করেন, কেন ওটা সবার বিরুদ্ধে তারা করতে অভ্যস্ত, সেই জন্যই তাদের মধ্যে কোনো রকম রেস্ট্রিকশন নেই। রাজ্যপাল সংঘাতের মধ্যেই আবারও রাজ্যপালকে সাংবিধানিক দায়িত্ব মনে করালো সুপ্রিম কোর্ট। রাজনৈতিক উদ্দেশ্যে বিধানসভার বাধা সৃষ্টি করবেন না, শ্বাসরোধ করবেন না, সংবিধানের মূল্যবোধ মেনে কাজ করুন। তামিলনাড়ুর রাজ্যপাল মামলায় মন্তব্য শীর্ষ আদালতের। দ্বিতীয়বার বিধানসভায় পাশের পরেও রাজ্যপাল যে 10টি গুরুত্বপূর্ণ বিল আটকে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তা অবৈধ এবং ভুল পর্যবেক্ষণ বিচারপতি পাদ্রিওয়ালা এবং বিচারপতি আর মহাদেওয়ানের বেঞ্চের। ফলে রাজ্যপালকে আবারও সুপ্রিম কোর্টের তরফ থেকে এবার নির্দেশ, সংবিধানের পাঠ